এই ভিডিওটা শুনলে আচমকা চমকে উঠবেন আপনি। দেখেন উনি কি বলছে। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990 দশকে তখন বাংলাদেশে কলকাতার না, আমি 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 আপনার প্রথম থেকে আনতে হবে আমাকে। আঙ্গুল দিয়ে চোখার জন্য দুই চারটা স্ট্যাটাস দে। তখন শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর, গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছিল। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990 দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল, এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এপার ওপার দুই বাংলাতেই হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো, এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিল। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই তিনটা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল, মূলত যে তাদের যে ইনকাম ছিল, এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপুট করলো, এবং সেই লোকটা ছিল শাওন। শাওনের মা যে বেগম তহুরা আলী, এই ভদ্র মহিলা কিন্তু দুইবারের আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি। দেখেন, হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী, মানে তার মেয়ের বান্ধবী ছিল, সিনেমাতে টুকটাক অভিনয় করতো হুমায়ুন আহমেদের। আচ্ছা, তো এই বাইটা বলেছেন কি শুনেন, আপনারা শুনলেন তো। উনি বলেছেন শাওনকে মূলত ভারতীয় রই উনাকে ডিসরাপ্ট করার জন্য এখানে তারা যুক্ত করেছিল। আমি আজকে আপনাকে বলি, আমি কসম করি না, আমি আমার নলেজ থেকে বলছি, আল্লাহর কসম, 100 সত্য, 100% সত্য, এটা 100%। অনেক গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আমি করতে চাই আপনাদের সাথে। তিনটা বিষয় কাভার করার চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের প্রধান বাংলাদেশে, ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ জাস্ট মেট প্রাইম মিনিস্টার তারেক রহমান, এবং সালমান শাহ হত্যা এবং মেহের আফরুজ শাওনের বিষয়ে একটা মানে তথ্য আপনাদের সামনে দিব এখন। এবং এটা আমি সবসময় বলে রাখি বা বলি আমি আপনাদেরকে, আমি তো জানেন আই এম এক্সেপশনাল, এটা বাস্তব। আমি বলছি না যে আমি every day I research on Indian intelligence agency and how Indian government and their intelligence agencies work or manipulate everything regarding Bangladesh. আমি আপনাদেরকে বলি নাই, এবং আমি কিন্তু I'm working on it। এবং আমি আপনাদেরকে বলি, আমি এই বিষয়গুলো এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ঘটনার আমি যে কথাগুলো এবং গ্যারান্টি আপনাকে দেই, আমার কোনো ডকুমেন্টস লাগে না অনেক সময়। আমি ঘটনা বিষয় আই এম সো মাচ ডিপ ইনটু ইট দ্যাট আমি ঘটনার দেখে মানে একটা আন্দাজ করে আমি বলতে পারি এই ঘটনাটা কে ঘটাতে পারে, বিকজ অফ দ্য সারাউন্ডিং সার্কামস্ট্যান্সেস অফ দ্যাট ইন্ডিভিজুয়াল or a group of people or of their country. Yes, it is. I can do that. And I've told you, I have given you so many times, and which came out to be true. Absolutely true. Nothing wrong with that. Not a single prediction that I have done or I have predicted went wrong. None. This time too. This time wouldn't too. Take a look at it and listen to me carefully. Like I said, আমি যখন কোনো জিনিস বলি আপনারা শুনবেন, আমি অনুরোধ করি আপনাদেরকে শুনে যাবেন, ডিসএগ্রি করতে পারেন বাট কনস্ট্রাকটিভ, কিন্তু উড়িয়ে দিয়ে যাবেন না, মাথায় নিয়ে চলে যাবেন। আজকে আমি আপনাকে দেখাবো যে আমি এই যে সবসময় বলি না যে কোন ঘটনার সাথে ভারতের র থাকতে পারে। ধরেন আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় ভারত জড়িত, ভারতের র জড়িত, এবং এটা আমি বলেছি, এবং আমি এটাকে আই মিন ইট অ্যান্ড আই ওন দিস স্টেটমেন্ট। এবং টুডে আজকে আমি আপনাদেরকে আচমকা একটা জিনিস আমি বলি নাই, আমার এই কতটা সত্য আরেকজন ভাই বলেছেন, যাকে আমি জীবনে চিনি না, আমি ওনাকে চিনি না, উনি হয়তো অনলাইনে আছেন, কিন্তু আমি আপনাকে দেখাবো কতটা সত্য মেহের আফরুজ শাওনের অন্য একটা রূপ। দেখেন আমার যে ধারণাগুলোর সাথে আমি বললাম না, গতকালকে লাইভে বলছিলাম যে যদি অজপায়রা গ্রামে দেখেন স্বামী স্ত্রী বাংলাদেশে ঝগড়া করেছে, খুঁজে নিবেন সেখানে কোনো ভারতীয় রয়ের এজেন্ট আছে কিনা। আমি সবসময় বলি না, আজকে আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ এবং তত্ত্ব দিয়ে আমি এটা সহায়তা করবো। বাই দ্য ওয়ে বলে রাখি যে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লেডিস এন্ড জেন্টলম্যান। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি র এর প্রধান চিফ অফ র বাংলাদেশে এসেছেন, এবং এটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে as though they are like sponsoring this news that he is in Bangladesh. উনি আসতেন যেতেন গোপনে, অনেক সময় কেউ জানতো না। র প্রধানের সেকেন্ড অফিসও ছিল বাংলাদেশে, উনি বাংলাদেশে আসতেন, কেউ জানতো না, প্রাইভেট বিমানে আসতো, প্রাইভেট বিমানে চলে যেত,
কেউ কোনোদিন খবরও রাখেনি। বাট ইদানিং এই প্রথম দেখলাম যে উনি যে আসছেন, এটা একটা উদ্দেশ্য আছে, এটা আমি আমার মতো করে বলি। উনি এখন কেন আসছেন? আসলে রোড প্রধানের বাংলাদেশে কাজ কি? কোনো কাজ নাই। শুধুমাত্র আসে কেন জানেন? তাদের কানেকশন যেগুলো আছে এগুলাকে একটু শাইন করে। আর এই মুহূর্তে যে আগে যেটা ছিল তার মূল আসার কারণ ছিল তাদের তো বিশাল বড় কাজ, নেটওয়ার্ক, গ্রামে গ্রামে ভারতীয় রয়ের এজেন্ট ছিল বিগত সরকারের আমলে। এরা তো নাই হয়ে যায় না, এরা তো এখনো আছে। সো আমরা বলছিলাম যে গুরুত্বর দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র ভারতের জন্য এই মুহূর্তে। সো তারা আমাদেরকে ছাড়তেছে না আনলেস আমরা তাদেরকে ফোর্স করি টু লিভ আস অ্যালোন এবং আমাদের কাজ আমরা করতে দিই। এখানে বলে রাখি যে এবং এই যে আসছে তারা কোন কারণ আছে, এবং এটাকে দেখানোর জন্য যে আওয়ামী লীগের সময়ও আসতো, বিএনপির সময়েরও আসে। অর্থাৎ কানেকশন আর আমরা যেভাবে কাজ করি সরকারের সাথে আমাদের সম্পর্কটা ভালোই আছে। দেখুন সাইকোলজিক্যালি দেখেন ভারত কিভাবে ডার্টি গেম খেলে বাংলাদেশের সাথে, এগুলো আমাকে কেউ বলে নাই। ইট ইজ মাই অ্যাসেসমেন্ট because I understand politics. I understand how the intelligence agencies of this world they work and what kind of work they and how they do, how they operate everything, particularly India এবং ইন্ডিয়া বেজ যতরা আছে তারা। দেখুন আপনি আমাকে বললেন তো রোর যে প্রধান আসতেছে এত তাকাব্বরি কেন? সারা পৃথিবীতে জানিয়ে আসছে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে যাচ্ছেন, বিকজ তারা দেখাতে চায় সারা পৃথিবীকে, বাংলাদেশকে, মানুষকে আমাদের সাথে সরকারের গভীর সম্পর্ক এখন আছে। That's against the government. By the way, this is a sentiment, psychological game against this government. মাথায় রাখবেন এটা। তাহলে এটা এভাবে এত প্রচার করার দরকার কি? প্রচার করার দরকার এটাই বোঝাতে চাচ্ছে বিএনপিও আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। বিএনপির বিরুদ্ধে যেন বাংলাদেশের মানুষ নেতিবাচক ধারণা পোষণ করে এবং এটা নিয়ে সমালোচনা করে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি। যখন এই রোড প্রধান আসতেছে স্বাভাবিকভাবে কেন এখন আসে, রাইট? তো এই যে একটু আগে আমার একজন সিলেটি ভাই ফোন দিলে যাচ্ছে ইগু কি তার লেগে আয় বারবার। ইগু এই লোক কেন আসে বারবার, আসার দরকার কি? সিলেটি ভাষায় এটাকে বলে। আমি আপনাদেরকে বলি, শুনে মনোযোগ দিয়ে শুনবেন। সে আসছে বিএনপি সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য। এখন আপনি বলবেন না, ইয়েস, why does he come? What is his purpose? What he's doing in Bangladesh? Does he have anything else to do? No, nothing. But just show the Bangladeshi people so the people go against BNP government. Understand that? এটা আমার অ্যাসেসমেন্ট, ক্যান বি রং, নো ওয়ে, রাইট? দেখেন আপনি। আর না হলে যদি গোয়েন্দাগিরি করতে চায়, এটা তো এভাবে আসে না, এভাবে করার দরকার নাই এই সরকারের সময়ে। মূলত ইটস আ সাবোটেজ, স্ট্যান্ডবাজি। এটা কি? এটা দেখানো সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে উই হ্যাভ স্টিল গুড কানেকশন ইনডাইরেক্টলি বাংলাদেশের। মাসুম ভাই, উই হ্যাভ টু বাই F-16 ফাইটার্স জেডিসি। শুধু এটা না, ওই যে আমরা সবসময় বলি না, নীলফামারী বিমানবন্দর চীনকে দিতে হবে, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে হবে, তুরস্কের কাছ থেকে আপনার কি ফ্যাক্টরি, ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতে হবে। আমি আপনাকে বলি, এবং পাকিস্তানের সাথে আলোচনা না হলেও বাংলাদেশের পত্রিকা, নিউজ পেপারে এটা আনতে হবে, পারমাণবিক অস্ত্রের আলোচনা হচ্ছে ভারতের সাথে, পাকিস্তানের সাথে। ইয়া, উই হ্যাভ টু ডু দ্যাট। দ্যাটস দ্য বটম লাইন। দেখবেন ভারত এভাবে সোজা, স্ট্রেইট টু দ্য পয়েন্ট, এভাবে আর হবে না। ভারত সোজা। এদেরকে কীভাবে মোকাবেলা করতে হয়, এদের মতো বিতু জাতি পৃথিবীতে একটাও নাই। কিন্তু আপনি যখন তাদেরকে সরতে দিবেন, তারা আপনার গাড়ি উঠে নাচবে। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এদিকে অরুণাচল প্রদেশ নিয়ে গেছে, সেখানে নেটওয়ার্কে চীন ভাষায় কথা বলে সবাই। বাই দ্য ওয়ে, আমি আসছি আমার মূল পয়েন্টে। আজকে আমি মেহের আফরোজ শাওনের একটা ঘটনা দেখাবো, সিরিয়াস একটা আলোচনা আছে আজকে। ইউ গাইজ গট টু ওয়াচ দিস ভিডিও টিল টু দ্য লাস্ট। গেল। এখানে আরও একটা জিনিস হলো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ভারতীয় হাই কমিশনার। Probably it was scheduled, এবং this is the first time that he just met him, এবং তার গেস্টটার ছবি ঠিক ছিল একটা জায়গায়, যা ওনার সাথে যেভাবে হাত মিলিয়েছে, এভাবে ধরেছে। I don't like that. As a head of state, he should not have had his handshake with him in this way. No, এটা আমার কাছে odd লেগেছে। বাট আপনারা ওরকে মনে করতে পারেন, I understand diplomacy. I understand how this diplomatically body gesture, facial impressions and everything works. I know this stuff, right? So I'm telling you, it's wrong. You shouldn't do that. But anyway, হয়তো উনি আন্তরিকভাবে এই লোক ভদ্রলোক, আমি আপনাকে বলি, এই লোক কিন্তু বৃদ্ধ লোক এবং এর রাজনীতিবিদ, তো হয়তো অনেক সময় বুঝতে পারে নাই, কিন্তু উনি যেহেতু প্রফেশনাল রাজনীতিবিদ না, হয়তো আমলা না, হয়তো এটা হইতে পারে। বাট আমি এটা মনে করি, you should not done that. You shouldn't have done that. Okay? That's the bottom line. Now, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা এদের ভিতরে, সেটা কি? সেটা হচ্ছে শেখ হাসিনা বলছে
উনি ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে কি একটা বলছে, যদিও এটা এআই জেনারেটেড, শি ডোন্ট সে দ্যাট। কেন অনেক জিনিস এআই জেনারেটেড বাই মানে শেখ হাসিনা যেগুলো আসে, একদিন যদি ভারত কোখান ধরে ভারত যেন বলতে পারে যে এগুলো এআই জেনারেটেড এবং প্রমাণ করতে পারে শেখ হাসিনা এটা করেন নাই, এটা কে বা কারা করেছে, এআই জেনারেটেড। সো অনেকগুলো বিষয় আছে, কেননা এটা ন্যাচারাল বক্তব্য না, যেটা আমি মনে করি আপনারা উনি দিয়েছেন। আচ্ছা, এখন আসি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আজকে, দেখবেন মনোযোগ দিয়া, এটা আপনাদের দেখার দরকার আছে আমি মনে করি, বুঝেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো প্রধানমন্ত্রী বলছেন তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন চান। তারা শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বরে আসবো, সরকার চায় ভারত যেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়, এবং উনি সাথে সাথে আবার দিল্লি চলে গেছেন। অর্থাৎ দে আর ট্রাইং দ্য বেস্ট টু হ্যাভ এ গুড রিলেশনশিপ, দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। টেলার নাম বাবাজি। আবার বলছি, বিএনপিকে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন করতে না পারে ভারত, এবং বিএনপির নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন না হন, বিএনপিকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। তবে দ্য ওয়ে এভরিথিং গোয়িং অন, মানে বিএনপিকে প্রথমেই বাংলাদেশের মানুষের কাছে কালার করতে হবে। কারণ ভারত এভাবেই কাজ করে, শেখ হাসিনাকে দিয়ে করাতো। কালার করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে তখন বিএনপি ভরসা করবে রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য ভারতের মতো, মানে এগুলোর, এটা হচ্ছে ভারতের ফুল পলিসি। আই ডো নট আন্ডারস্ট্যান্ড যে আমাদের যারা অফিসিয়ালস আছে, দে হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্যাট, হাউ দে ওয়ার্ক। আই হ্যাভ এ লিটল নলেজ অ্যাবাউট দেয়ার activities, to be honest, ladies and gentlemen, because I strongly believe these guys, they don't even understand that how they work. Because look, the two meeting completely gone against BNP government, particularly raw. এটা লোক দেখানো, আমরা সরকারের সাথে কানেকশন আছে, বাংলাদেশের মানুষকে বিএনপির বিরুদ্ধে জাগিয়ে তোলাই ভারতের প্রথম কাজ এই মুহূর্তে। ইয়েস ইট ইজ। জীবনে এটার বাহিরে আপনি কোনো বিশ্বাস করেন, আপনি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। আচ্ছা, গেল একটা জিনিস। তো এখন শেখ হাসিনার তারা বলছেন শেখ হাসিনাকে ফেরত দেন, আর শেখ হাসিনা বলছে ডিসেম্বরে আসবে। খেলা কিন্তু অন্য লেভেলে ওই জায়গাতে চলছে। আচ্ছা, মূলত ভারত যেটা এখন করতেছে, এক কথায় বলে রাখি, বাংলাদেশ বিএনপি সরকারকে বা বর্তমান প্রধানমন্ত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা নাম্বার ওয়ান প্রায়োরিটি। যেই মাত্র মানে বিএনপি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, মানে সরকার তাদের হাতের মুঠোয়। দ্যাটস হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি, অ্যান্ড দে আর অন কোর্স টু ডু দ্যাট। দে উইল ট্রাই। নাও ডিপেন্ডস হাউ সরকার কিভাবে এটাকে ট্যাকল করে, বা এটাকে রিফিউজ করে, বা এটাকে তারা মানে ফেরায়। বাট ধরেন, তবে এখানে একটা জিনিস বলে রাখি, খুব দুঃখ লেগেছে একটা জিনিস, আনিস আলমগীরের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর মানে ফেরদৌসের মানে খাওয়া দেখে ভিতরটা এভাবে খুব মানে কষ্ট পেলাম। কোনো কথা বলবো না, এখন কোনো কথাই বলবো না। তবে মনে রাখবেন, এগুলাই সরকারকে বাংলাদেশের মানুষের কাছে বিষিয়ে তুলবে। আর অনেকগুলো বিষয় আছে, বি কেয়ারফুল। এবং এই যে কাজ করতেছেন, এটা খুবই লজ্জাজনক এবং বিএনপির জন্য ডেঞ্জার। আনিস আলমগীরের মতো একটা ঠুকাই সাংবাদিক, সে কিভাবে ওই লেভেলে যায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজে এখন এই মুহূর্তে ব্যস্ত। প্রধানমন্ত্রী তাকে ফোন দিয়েছেন, কে দুইজন ব্যক্তি যারা বলেছেন প্রধানমন্ত্রীকে ফোন দেওয়ার জন্য, আমি নাম জানি বলতেছি না এখন। রং ডিসিশন। সে ওই লেভেলে কোনো মানুষ না, তার কোনো ইন্টারন্যাশনাল কানেকশন নাই ভারতীয় রয়ের মানে এজেন্ট, মানে কয়েকজন ছাড়া কোনো কানেকশন নাই পৃথিবীতে কারোর সাথে। এই লোককে এত গুরুত্ব দেওয়া, এটা আমাদের জুলাইয়ের সাথে প্রতারণার সামিল। দুঃখ লাগলো, এখন কোনো কিছু বলবো না। আচ্ছা, এখন আসি যে গতকালকে আপনারা দেখেছেন যে সালমান শাহ আপনার হত্যাকাণ্ডের অন্যতম, তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে ডন। আমি আপনাকে বলি, আজকে সালমান শাহ সিলেটের ছেলে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে ছিল সে। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না। তাকে কেন আত্মহত্যা কেন? প্রথম বক্তব্য হলো, সে রং একটা বিচকে তার সাথী হিসাবে নিয়েছে। যারা পুরুষ আছেন আপনাদেরকে বলি, লিগাল প্রস্টিটিউট কখনো বিয়ে করবেন না। এখন বলবেন যে হোয়াট ইজ লিগাল প্রস্টিটিউট? লিগাল প্রস্টিটিউট হলো, সে আপনার মানে বিয়ে করে নিয়ে আসছেন, কিন্তু অন্য 10 জনের সাথে তার সম্পর্ক আছে। এটা হচ্ছে লিগাল প্রস্টিটিউট। আর যারা ইলিগাল প্রস্টিটিউট হচ্ছে কাজ করে, আপনি জানেন সে করতেছে, এটা অবৈধভাবে করতেছে। আর এটা হচ্ছে লিগাল, তাকে কিছুই করতে পারবেন না আপনি, দেখা যাচ্ছে সে গোপনে এই কাজগুলো করতেছে। এদেরকে আমি এই টার্মটা দিচ্ছি। এবং এই যে সালমান শাহ, প্রথমে তার বিয়ে করাটা এই বিচকে উচিত হয় নাই। তার মতো নিকৃষ্ট পরিবার, নিকৃষ্ট একটা মেয়ে, তাকে দেখলেই বোঝা যায়। এবং আজ তখনকার ঘটনা তো মাফিয়া তন্ত্র ছিল, মানে বাংলাদেশে এই যে আজিজ মাহমুদ ডনরা, মানে গ্যাংরা, তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতো তখনকার সময়। এরশাদের সাথে সম্পর্ক ছিল তখনকার সময়। এরা তো এক ধরনের অন্য লেভেলে বাংলাদেশ ছিল তখন। এখন আসি মূল জায়গা। এখন
আমি যে প্রতিদিন আপনাকে বলি যে বাংলাদেশের প্রতিটা ঘটনা কোনো না কোনোভাবে ভারতের জড়িত এবং এটা আপনাকে বুঝতে হবে। আজকে একজন ভাই একটা ভিডিও বানিয়েছে, আমার কথাটা কতটা অ্যাকুরেট এটা আপনি আচমকা ওঠার মতো, যে আমাদের মানে বাংলা সাহিত্যের ইতিহাসে এমন প্রতিভাবান এক্সেপশনাল লেখক, বুদ্ধিজীবী টাইপের বাংলাদেশের ইতিহাসের কখনোই আসে নাই। এমন সৎ চিন্তা মানুষ, সাহিত্যিক মানে মানে বাংলাদেশের ইতিহাসে কখনো আসে নাই। তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমদকে কিভাবে, আজকে একটা তথ্য, কিভাবে উনি দেখেন, এবং এই যে বললাম না, সারা পৃথিবীতে সাকসেসফুল মানুষকে যখন কোনো দেশ নিয়ন্ত্রণ করতে চায়, সাকসেসফুল জায়গাতে বা তাদের ইন্টারেস্ট মানে প্রতিষ্ঠা করতে চায়, কীভাবে তারা নষ্ট করে। আমি আজকে বলছি আপনাকে, ভিডিওটা একটু দেখাবো এখন। আমি মনে করি সালমান শাহ হত্যার সাথে সরাসরি ভারতের জড়িত, মানে সামিরা গ্যাং তো করেছে ডোরা, বা বিহাইন্ড দ্য সিন তার পিছনে লাগিয়ে দেওয়া, তাকে জীবনকে মানে মানে দুর্বিষহ করা, এর পিছনে এর জড়িত আছে। বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি থেকে মানে ইসলামিক কালচার, সব জায়গায় সাকসেসফুল মানুষের পিছনে ভারতের লেগে আসিল সারা জীবন, এখন আছে। খুদ মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তি যে মানে তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে তারা ভারতেরও, কারণ তার জনপ্রিয়তা আকাশে উঠেছিল। যদি উনি একটা স্টুপিড কাজ করেছেন, যার সমালোচনা আমি করি, আমাদের দেশটাকে একটু কালার করার চেষ্টা করেছেন, না বুঝে, রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে, ইন্টারন্যাশনাল মারপেস না বোঝার কারণে এই মানে আবেগী সিদ্ধান্ত উনি নিয়েছিলেন, এটা আমি সমালোচনা করেছি। আচ্ছা শুনেন, এই ভিডিওটা শুনলে আচমকা চমকে উঠবেন আপনি। দেখেন উনি কি বলছে। উনি বলছে, আমি জানি তো এগুলা, আমি তাকে অ্যাড্রেস করি নাই, বাট আমি জানি তো, আমি বলেছি আপনাদেরকে এর আগে যে মেয়র আফরোজ মানে হুমায়ুন আহমেদের, এখন আমি বিশ্বাস করি যে হুমায়ুন আহমেদের মৃত্যুর সাথে তার জড়িত আছে কিনা এই বিচ শাওন, নিকৃষ্ট মাইন্ডের একটা মানে মানে মহিলা সে। আচ্ছা ভিডিওটা শুনেন। এখানে বলে রাখি যে এখানে পিনাকিদার ভিডিও একটা উনি জুড়ে দিয়েছে ওই ভিডিওতে, যে প্রচার করছে, তো এটা এখানে অটোমেটিকলি চলে আসলে আমি এটা বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার কারণে অসুবিধা নেই। শুনেন। বাহিনীর, গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে, আচ্ছা শুনেন, আবার মতো শুনেন। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতার না, আমি 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 আপনার প্রথম থেকে আনতে হবে আমাকে। আঙ্গুল দিয়ে চোষার জন্য 2-4টা স্ট্যাটাস দে। তখন শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর, গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছিল। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল, এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এপার ওপার দুই বাংলাতেই হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো। এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিল। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই তিনটা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল, মূলত যে তাদের যে ইনকাম ছিল, এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপুট করলো, এবং সেই লোকটা ছিল শাওন। শাওনের মা যে বেগম তহুরা আলী, এই ভদ্র মহিলা কিন্তু দুইবারে আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি। দেখেন, হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী, মানে তার মেয়ের বান্ধবী ছিল, সিনেমাতে টুকটাক অভিনয় করতো হুমায়ুন আহমেদের। আচ্ছা, তো এই ভাইটা বলেছেন কি শুনেন, আপনারা শুনলেন তো। উনি বলেছেন শাওনকে মূলত ভারতীয় উনাকে ডিসরাপ্ট করার জন্য এখানে তারা যুক্ত করেছিল। আমি আজকে আপনাকে বলি, আমি কসম করি না, আমি আমার নলেজ থেকে বলছি, আল্লাহর কসম, 100 সত্য, 100% সত্য, এটা 100% এটা সত্য। মানে তাকে কিছু কিছু কাজ থেকে বিরত রাখা, এটা তাদের এভাবে হয়। এটা আমেরিকাতে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি। বিখ্যাত একজন কনজারভেটিভ মানুষ, তাকে হত্যা করা হয়েছে। উনি ইরান যুদ্ধের বিরোধিতা করেছিলেন। আমি ডিটেলসে যাই না, আমি আপনাকে বুঝিয়ে নিয়েন। এবং ওনারা সবাই ওনার ওয়াইফ মনে করেন এখানে জড়িত, এবং কারা ওই যারা ওনার বিরুদ্ধে তারা এটাকে প্ল্যান করেছে। আচ্ছা শুনেন, এখন আমি আপনাদেরকে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মনে করি সালমান শাহ যে ক্র্যাশ সৃষ্টি হয়েছিল, মানে সালমান শাহ পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ করার ক্ষমতা উঠেছিল সালমান শাহ, ভারতীয় জনপ্রিয় হয়েছিল সালমান শাহ। আমি মনে করি যে সালমান শাহকে ধ্বংস করা এবং ভারতীয়, কারণ শিক্ষা সংস্কৃতিতে ভারত প্রথমে হাত দিয়েছে অ্যাবসলিউটলি, এবং এই ব্যক্তিগুলো বাংলাদেশপন্থী ছিল, মারাত্মক বাংলাদেশপন্থী ছিল। আই থিঙ্ক উই নিড টু ফর্ম অফ হার্ডলাইন পার্টি ইন সিলেট। আচ্ছা, হার্ডলাইন পার্টি ইন সিলেট,
আমি এটা আমার বাইরা যারা এখানে আছেন অন্যান্য জেলার বাংলাদেশের বাইরের তারা হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু আমরা যা দেখতেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের, মানে কেন্দ্র বলে এটা ভারতীয় শব্দ উঠে যায়, উই না হ্যাপি। আমরা কথা হবে এটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করি এটা, কারণ আমরা দুর্নীতিগ্রস্ত আর এভাবে আমরা শোষিত হতে রাজি না এখন। এটা সরি টু সে দ্যাট, এটা অনেক আগে বলেছি। আচ্ছা যাক, বাই দ্য ওয়ে, তো আমি বলি, আমি মনে করি সালমান শাহ যদি থাকতো, বাংলাদেশের চলচ্চিত্র জগৎ আজকে কি থাকতো, এবং সংস্কৃতি জগতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সিলেটের ছেলে ছিল তো ফুয়া বলি সিলেটে আমরা, বিশ্বাস করে এগুলাকে একদম কমপ্লিটলি রুখে দিতে পারতো সে। তার এতটা পাওয়ারফুল তার ক্ষমতা ছিল, এবং তার ইন্টেলিজেন্স এবং তার পার্সোনালিটিটা ছিল সালমান শাহ। এমন পার্সোনালিটি সম্পন্ন অভিনেতা বাংলাদেশের ইতিহাসে কখনো এর আগে আসেন নাই। আমি মান্না সাহেব অসাধারণ একজন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি ছিল, কিন্তু মানে মান্না, বুঝেছেন? আমি জানি না এরা এই যে বলে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আল্লাহ জানে কোনো কিছু দিয়ে মেরে ফেলছে কিনা, মানে ভারতের এরা, কারণ তারা আমাদের চলচ্চিত্র জগৎটাকে ধ্বংস করা, শাবানা, ববিতা এদের বাইরে এবং শাবনুরের পরে আর তো পার্সোনালিটি সম্পন্ন কোনো অভিনেত্রী আর আসেন নাই। আর যত অভিনেত্রী এরা এসেছেন 90% কোনো না কোনোভাবে তাদের এক্সট্রা খেপ ছিল বিভিন্ন হোটেলে। সরি টু সে দ্যাট, একদম জেনে বলছি এগুলা, বুঝছেন? এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতাম ইংল্যান্ডে থাকতে, মানে ওই যে বিভিন্ন ধরনের খদ্দর ছিল, এরা এসে গল্প করতাম আমাদের সাথে। ট্রাস্ট মি, এর চেয়ে বেশি আমি যাচ্ছি না, মানে ব্যবসায়ী যারা ছিল ইংল্যান্ডে তখনকার সময়। বাই দ্য ওয়ে, সো আমি মনে করি সালমান শাহ হত্যার সাথেও সামিরার সাথে সামির, এবং ডেফিনেটলি সামিরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, ডন হত্যাকাণ্ডে জড়িত, আজিমুদ ভাই থাকতে পারে, কারণ মানে সে তো, এবং সে আজিজ মোহাম্মদ ভাইকে সে তাপ্পর মেরেছিল। সিলেটের ছেলে, সাহসী ছেলে, এগুলো ভয় করবে না, মেরে দিবে স্বাভাবিকভাবেই। আমি এগুলো মারতাম, একই ব্যবস্থা করতাম। সো মেরে দিছে, দেখেন তার পরবর্তী সময় তারে একা একদম তাকে সম্পূর্ণভাবে এমন ক্ষতি করেছে বাংলাদেশের। আজকে এই লোক হয়তোবা বড় রাজনীতিবিদ হতে পারতো, এই লোক, এরা ছিল বাংলাদেশের প্রোটেক্টর, মান্না, সালমান শাহর মতো ব্যক্তি। আনফর্চুনেটলি এদের কাউকে এত তাড়াতাড়ি মান্না মারা গেল, যে কোন মাস মারা যেতে পারে, আমি যেতে পারি একটু পরেই, আপনারা যেতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট উই নেভার নো ওয়াজ দেয়ার এনি কনস্পাইরেসি এগেইনস্ট দেম। দ্যাটস দ্য বটম লাইন। হোয়াট অ্যাবাউট তাকলা মুরাদ? না, এরকম তো নিকৃষ্ট প্রাণী, এদেরকেও তো বক্তব্য দিয়ে লাভ নেই আমাদের। কিন্তু নিকৃষ্ট আওয়ামী লীগের বাই প্রোডাক্ট, পচে যাওয়া দুর্গন্ধযুক্ত প্রোডাক্ট, এগুলো নিয়ে আমাদের বক্তব্য নাই। মূল বক্তব্য হচ্ছে এটা। এই জন্য আমি আমার এই ভাইটাকে আমি ধন্যবাদ দিই। আমি জানি না ওনার নামটা কি, উনি কে, আমি ওনাকে দেখেছি এর আগে 2-1 বার। আমি মনে করি যে একদম আমি যেভাবে বলছি এক্স্যাক্টলি সমান তত্ত্ব উনি নিয়ে আসছেন। শাওন অবশ্যই প্লান্টেড বাই সামান, আমি বললাম না, আমি কসম করে বলছি, এটা মাই কমন সেন্স, সিক্স সেন্স অ্যাসেসমেন্ট সে ইট ইজ 100% ট্রু। আমি বুঝেন না কেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যায় ভারত জড়িত বলে আমি দাবি না, এটা আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না, আমি জায়গাতে সরবই না। আমার ওনাকে তারা হত্যা করেছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। এই হলো বাংলাদেশের ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্র গেম। এবং এরা আছে, বাংলাদেশ যদি দুশ্মন রাষ্ট্র ঘোষণা করতে চায় কাউকে, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালে ভারত থাকতে হবে, এর বাইরে বাংলাদেশের কোনো দুশ্মন রাষ্ট্র নাই পৃথিবীতে। আর এখন পাকিস্তানকে নিয়ে যারা রাজনীতি করতে চান করেন, সময় আসতেছে সাউদি এমন বাদাম দিব আমাদেরকে, মানে এখানে তেরিং বেরিং করলে, আর তুরস্ক বুঝে নেবেন খেলা কাকে বলে, কত প্রকার ওকে কি মাইন্ড ইট, খেলার চেষ্টা করবেন, বুঝেছেন? এই জন্য আমি বলি যে এই যে বিভিন্নভাবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, মূলত এই বক্তব্যটা আমি দিলাম, হিসাব মিলিয়ে নেবেন আমি যেগুলা বলি। আমি আমার অ্যাসেসমেন্টের আমার ডকুমেন্টস লাগে না, I don't need any documents, but yes, if I go to court, then I have to prove it with clear-cut evidence beyond reasonable doubt, so that the judge can give or lay out a statement or verdict, right? But apart from that, আমি যেগুলো বলছি এগুলাই, এর বাহিরে আপনি চলতে পারবেন না। আমি প্রতিটা ঘটনা বিশ্লেষণ করে ইন্টারন্যাশনাল দেশ এবং ওই দেশের কানেকশন, স্বার্থ বিবেচনা করে বিশ্লেষণ করে